হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই। আর সেই সঙ্গে জানাই শুভ দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আকাশ বাতাসে আবিরের রঙে রঙিন হয়ে উঠুক চারিদিকটা, আর সেই সঙ্গে আমাদের সকলের মনের মণিকোঠায় যেন রঙের ছোঁয়া লাগে এই বসন্ত উৎসবে। ফাল্গুন মাস মানেই একটা মনের মধ্যে একটা প্রেমের কি বলবো, প্রেমের ঋতু, একটা ভালোবাসার ঋতু। তাই ফাল্গুন মাস মানেই একটা প্রেম, একটা ভালো লাগা, একটা রঙের ছোঁয়া যেন মনে লেগে থাকে। তো দেখো, এই যে সকালবেলা উঠেই আজকে অনেক ব্যস্ত আছি, অনেক ব্যস্ত। এই কয়েকদিন এত বেশি ব্যস্ত, আমার শরীরও কিন্তু খুব একটা বেশি ভালো নয়। এত কাজকর্ম করতে করতে না পুরো হাঁপিয়ে উঠছি। ঘরের দেখো বিছানাটা তুলছিলাম, তুলতে তুলতে না ঝপ করে একদম পুরো কারেন্টটা চলে গেল। কারেন্টটা চলে যাওয়ার সাথে সাথে ঘরটা পুরো অন্ধকার হয়ে গেল। তারপরে জানালা খুলে ঘরটার দেখো একদম গুছিয়ে ঝাটপাট দিয়ে পরিষ্কার করে নিচ্ছে। আজকে এত বেশি ব্যস্ত কেন বলো তো? পুরো ব্লগটা দেখতে থাকো, তাহলে জানতে পারবে। তো দেখো, আজকে বসন্ত উৎসবের দিন একটা খুব ভালো কাজ করতে চলেছি। কি বলবো, এত ভালো কাজ যে এত শুভ দিনে করতে পারবো সেটা কোনোদিনও ভাবিনি। তো আজকে সেই কাজটা করতে চলেছি, জানি না সুষ্ঠুভাবে সমাধান হবে কিনা। অবশ্যই তোমরা পাশে থাকো এবং দেখতে থাকো ভিডিওটা, তাহলে জানতে পারবে। যেহেতু একটু ব্যস্ততার মধ্যে দিয়ে দিনটা শুরু করেছি, তাই ঝটপট দেখো কাজবাজ গুছিয়ে নিচ্ছি। আর যেহেতু আজকে দোলযাত্রা, তো এই কারণে টিউশনটাও ছুটি রয়েছে। তো দেখো, আগে একদম ঘরটর ঝাটপাট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। উঠোনটা শাশুড়ি মা কিছুটা ঝাঁট দিয়ে নিয়েছে, আর বাকি সামনেটা আমি একটু ঝাটপাট দিয়ে পরিষ্কার করে নেবো। সকালবেলা উঠলেই না ঘুম চোখে চোখ ডলতে ডলতে আমার আগে ঝাড়ুটা হাতে করতে হয়, কারণ উঠোনে এত বেশি পাতা পড়ে। আর সকালবেলা ঘুম থেকে উঠে ওটা দেখতেই কষ্ট লাগে, খারাপ লাগে। দেখেছো, এই যে সকাল হতে না হতেই আমাদের আবির দেখেছো রং খেলায় একদম মেতে উঠেছে, পুরো লালে লাল হয়ে গেছে। তবে সর্বপ্রথম রংটা কিন্তু আমি দিয়েছি ওকে। ঘুম থেকে উঠেই আজকে না আবির নিয়ে ওর গালে একটুখানি লাগিয়ে দিয়েছি। কেন বলো তো? আগের দিন না দুজনের মধ্যে খুব একটা হয় না, ওই যে তর্কাতর্কি যাকে বলে, বা বেট, বা কি বলবো, তো এই ধরনের কিছু, যে কে আগে কাকে রং দিতে পারে। যদিও স্নান না সেরে রঙে হাত দেওয়া যায় না, তবুও একটা আলাদা প্যাকেট ছিল, সেখান থেকে একটুখানি রং নিয়ে না ওর গালে দিয়ে দিয়েছি। আর দিয়ে ওকে বলেছি যে আমি দেখো রংটা আগে দিতে পারলাম। সে যাই হোক, দেখো দিদি শাশুড়ি এসেছেন আমাদের বাড়িতে, তোমাদের তো বলেছিলাম আগের ব্লগে। তো বাড়িতে পুজো ছিল যেহেতু, সে কারণেই। তো দেখো ওই যে উনি এখানে রয়েছে। আমি আজকে ঘুম থেকে উঠেছি জানো তো কটার সময়? একদম পুরো 5টার সময়। 5টার সময় উঠেই কাজে লেগে গিয়েছি। আগে জামা কাপড়গুলো ভিজিয়েছি, কিছু জামা কাপড় কেচে কুচে নেবো, পরিষ্কার করে নেবো। আর তারপরেই দেখো ঘর উঠোন বাড়ির ভালো করে ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর শাশুড়ি মাও আমার সঙ্গে একদম পুরো তাল মিলিয়ে কাজ করছে, কারণ অনেক ব্যস্ত, রান্না বান্না রয়েছে। আর কি কারণে ব্যস্ত অবশ্যই একটু পরেই জানতে পারবে। দিদি শাশুড়িকে দেখো ওখানে আর বসতে দিলাম না, আমার ঠাম্মা হয়, তো ওই পোটেতে আর বসতে দিলাম না। এখন অনেক কাজ, এই পোটে টোটে ভালো করে মুছবো। ঘরের যে দেয়ালগুলো রয়েছে না, এই যে দেখো একদম পুরো প্লাস্টার করে, নেট সিমেন্ট করে, আর তার উপরে একদম ওয়েদার কোড রং দেওয়া। তো এইগুলো আজকে না একটুখানি ভেজা কাপড় দিয়ে ডলে ডলে ভালো করে পরিষ্কার করে নেবো। শাশুড়ি মা দেখো এই যে ব্রাশ নিয়ে নিচ্ছে, দাঁত টাত মেজে পরিষ্কার হয়ে নিচ্ছে। আমারও হতে হবে, স্নানটাও সেরে নিতে হবে আজকে অনেক সকাল সকাল। এমনি তো আজকে ভালো দিন, বাড়িতে পুজো পাঠ রয়েছে, বাড়িতে পুজোও দেবো। তো দেখো এই পোর্শনটা ভালো করে মুছে নিচ্ছি। আর সবাই পাশের বাড়ির যত বাচ্চা কাচ্চা কচি কাঁচা আছে সবাই এক এক করে আসছে আমাদের বাড়িতে, শুধু রং দেওয়ার কারণে। এখন রং নিচ্ছি না, যেহেতু স্নান করিনি। আর ওরা সকলে রাস্তার দিকে বেরিয়ে যাচ্ছে একটু একটু করে। যখনই বলছি রং নেবো না এখন, একদম স্নানের পরে এসো রং দিতে, তো ওই জন্য। তারপর দেখো তোমাদের দাদাভাইয়েরও একটুখানি মার্কেটে যেতে হবে, মার্কেটে না গেলেও হবে না। ঘরে সবজি বাজার একদমই নেই, সবজি টবজি আনতে হবে রান্না বান্নার জন্য। আর এই যে দেখো একদম পুরো সামনের পোর্শনটা ভালো করে মুছে একদম জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছে। আর এত বেশি গরম পড়ে গিয়েছে, বসন্ত ঋতুতে যে এতটা গরম দিনের বেলা আর রাতের বেলা, যেই অনুযায়ী দিনের বেলা গরম, ঠিক তার বিপরীত রাতের বেলা কিন্তু একটুখানি সন্ধ্যের দিকটা একটু গরম গরম মনে হলেও সন্ধ্যের পর থেকে ওই যে 7টা 8টার পর থেকে একটু ঠান্ডা ঠান্ডা মনে হয়।
সে যাই হোক, দেখো সামনের পোর্শনটা আমার ভালো করে মোছা হয়ে গিয়েছে। এবার দেখো এই যে দেয়ালগুলো বলছিলাম না তোমাদেরকে, এই যে দেখো এবার দেয়ালগুলো ভালো করে মুছে নেবো। দেয়ালগুলোতে কি বলতো, প্রত্যেক দিন উঠোন ঝাড় দেওয়া বা ধুলোবালি ওরা, এই সময় তো যেহেতু গরমের সময়, আর আমাদের এখানে পুরো একদম সুন্দরবন মানে নোনা এলাকা, এখানে প্রচুর ধুলো ওড়ে, কিন্তু সেই ধুলোতে না একদম পুরো মানে ঘর বাড়ি জামা কাপড় সব ধুলো ধুলো হয়ে যায়। তো ওই জন্য সবসময় যতটা পারি ততটা পরিষ্কার রাখি। আর সামনের পোর্শনের সমস্ত জামা কাপড় এবার একদম কেচে কুচে গুছিয়ে তুলে দেওয়া হবে। শীতের জিনিস তো ওখানে বেশি রয়েছে, সেগুলো এবার তুলে দেবো। আর দেখো এই যে এত সুন্দর কালারটা দেখেছো, রোদের এমন এমন আভা পড়ে না, মানে রোদের ছেটায়, মানে রোদের আকর্ষণে এই যে কালারটা না পুরো চেপে গিয়েছিল ঘরে। জল দিতে সুন্দর কালারটা পুরো ফুটে উঠেছে, এত ভাল লাগছিল দেখতে। তো দেখো ভালো করে ডলে ডলে পুরো পরিষ্কার করে নিলাম। আর এখানে প্রচুর কাদার রেণু ছিল, মানে কাদার রেণু বলতে ওই যে যখন উঠোনে গোবর দেওয়া হয়, উঠোনের না গোবর দিচ্ছে আমার শাশুড়ি মা ধার থেকে, হয়তো তার একটা দাগ এই যে নিচের দিকে একদম লেগে গেল, তো সেটা থেকে একদম দাগ হয়ে থাকে। মাটির বাড়িতে সুন্দর করে সাজানো আর কি, তো সেখানে তো ধুলোবালি লাগবেই। সে যাই হোক, দেখো একদম পুরো পরিষ্কার করে দিলাম। আর ওই পাশটাও শাশুড়ি মা পরিষ্কার করেছিল আগের দিন, আর এই পাশটা আমি আজকে পরিষ্কার করে নিলাম। এবারে দেখো একদম পুকুর পাড়ে বাসনের ঝাঁপি নিয়ে চলে আসলাম। কত বাসন, মোটামুটি বাড়িতে না লোকজন থাকলে এত বেশি বাসন, এত বেশি রান্নাবান্না, আর এই গরমের সময় আমি না সত্যি আর পেরে উঠছি না যেন মনে হচ্ছে। আর তার উপরে যেদিন পুজো ছিল সেদিন থেকে, মানে তার আগের দিন থেকে পুরো একরকম না খাওয়াই বলা যেতে পারে। পুজোর আগের দিন বাড়িতে শুধুই আলু চালের ভাত, আলু সেদ্ধ এরকম রান্না হয়েছিল, সেটা খেতে হয়েছে। আর পরের দিন তো পুরো একদম সারাদিন উপবাস। আর তার পরের দিনের যে এনার্জি, সেই আর এনার্জিটা পাওয়া যাচ্ছে না, এত বেশি শরীরটা খারাপ মনে হচ্ছে। তবুও কি করব, তবুও তো কাজবাজ করতেই হবে, নয়তো এত কিছু। শাশুড়ি মা তো দেখেছো কতটা কষ্ট করেছে, যেহেতু মানসিক একটা দেওয়ার ব্যাপার ছিল, তো ওই কারণে দুজনে মিলেমিশেই সবটা করার চেষ্টা করছি। তো দেখো এক এক করে সমস্ত বাসনগুলো মেজে নিচ্ছে। আর দুটো কড়াই, আগের দিনে না রান্না হয়েছিল, দুটো কড়াই ব্যবহার করা হয়েছিল, দুটো কড়াইও মাজতে হবে, হাঁড়িও মাজতে হবে, সমস্ত কিছু মেজে মুজে পরিষ্কার করে রেখে দিয়ে তারপরে স্নানে যাব। 8টার মধ্যে একটা রিচুয়ালস রয়েছে, 8টার মধ্যেই নিয়মটা পালন করতে হবে, তো তার মধ্যেই সবটা করার চেষ্টা করছি। এদিকে পুকুরের জলটাও এমনভাবে কমে গিয়েছে, এই যে উপরের থেকে দেখে মনে হচ্ছে না কাছেই জল, কিন্তু না, একটুখানি নিচে নেমে গিয়েছে, ঘাট ছাড়া না একটুখানি জল আবার নিচে নেমে গিয়েছে। এই ঘাটটাকেও আবার নিচে নামাতে হবে, নয়তো আর ব্যবহার করতে পারবো না। নয়তো এই যে মাজা মানে কোমরে প্রচণ্ডভাবে কিন্তু ব্যথা হয়, এই যে ধেপে ধেপে না নিচু হয়ে ধোয়া মোছা, এতে কিন্তু ভীষণ কষ্ট হয়। আর এমনিতেও দেখবে ছুটে হেঁটে যখন কাজ করব না, তখন দেখবে এমনি মানে প্রচুর বেশি কষ্ট হবে, যেন মনে হচ্ছে যেন আর পাচ্ছি না। কিন্তু যখন আস্তে আস্তে ধীরে সুস্থে কাজ করব, তখন আর কিছু মনে হয় না। তো সে যাই হোক, দেখো এখানে বাসনগুলো সমস্ত আমার মাজা হয়ে গিয়েছে। এবার কড়াইটা মেজে নিলাম, আর একটা ছোটো কড়াই রয়েছে, সেটাও মেজে নেবো, কখন কোনটা কোন দরকারে লাগে। তো চলো বাসন টাসন মেজে বা স্নান টান সেরে নেবো। সকালের বাসি কাজ কমপ্লিট করে নিয়ে তাড়াতাড়ি স্নান সেরে নিয়ে দেখো ঠাকুর পুজোটা দিয়ে নিলাম সমস্ত সরঞ্জাম গুছিয়ে। আর দেখো তারপরে এই যে মন্দিরে একটুখানি এখানে রাধাকৃষ্ণ রয়েছে, রাধাকৃষ্ণের পায়ে আবির দিয়ে আজকের দিনটা শুরু করছি। তো একটা বিশেষ কাজে আজকে একটা বিশেষ পদক্ষেপ নিতে চলেছি এবং বিশেষ কাজ করতে চলেছি, তো সেটা যেন শুভ হয় সেই কামনা জানিয়ে দেখো এখানে মন্দিরে আবির দেওয়া, ফুল দেওয়া, আর একটুখানি ভোগও রেডি করেছিলাম, মানে প্রসাদ ভোগও করেছি একটুখানি। আজকে যেহেতু দোল উৎসব একদম পুরো খুব বড় সমারোহে অনেক জায়গায় পুজো হয়, তো আমাদের এখানে তো সেইভাবে কোথাও পুজো হয় না, তো ওই কারণে একটুখানি বাতাসা ফল মিষ্টি দিয়ে আজকে ঠাকুরকে পুজো দিচ্ছি। আর সেই সঙ্গে আবির তো অবশ্যই মন্দিরের চারিদিকে। আর এই জায়গাটা দেখেছো আমার শাশুড়িমা সুন্দর করে গোবর দিয়ে একদম পরিষ্কার করে দিয়েছে। আমরা যেটা করি যতটা পারি, মাটির বাড়ি হোক আর কাঁচা বাড়ি হোক, সেটা যত্ন সহকারে করার চেষ্টা করি। তো সে যাই হোক, দেখো তারপরে এই যে ঠাকুরের একদম পুরো তুলসী তলায় জল অর্পণ করলাম। জল অর্পণ করে দেখো এখানে পুজো পাঠটা আমি সম্পন্ন করছি। পুজো পাঠ সম্পন্ন করি, এক বিশেষ কাজটা কমপ্লিট করি, তারপরে যাব রান্নার কাজে। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, তোমরা একটুও স্কিপ করো না, পুরো ব্লগটা অনেক 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 বেশি ভালো লাগবে এবং অনেক কিছু জানতেও পারবে এই ব্লগ থেকে। না না, খাওয়ার জন্য
শেষ কাজের জন্য যাকে প্রয়োজন তিনি দেখো চলে এসেছেন। তো তাকে প্রথম আবির দিয়ে আমি কিন্তু রং খেলাটা শুরু করলাম। তো রং খেলা কিছুই নয়, গুরুজনদের কপালে পায়ে আবির দিয়ে একটুখানি আশীর্বাদ চেয়ে নিচ্ছি। আর যে কাজটা করতে চলেছি তো সেই কাজের জন্যই গুরুদেব এসেছেন আমাদের বাড়িতে আসেনি, মানে আমাদের পাশের বাড়িতে এসেছেন। তো আমাদের বাড়ি, আমার দিদিদের বাড়ি, মানে আমার জায়েদের বাড়ি, দুজনের বাড়িতেই উনি কার্যের সমাধান করতেই এসেছেন। তো সে যাই হোক, দেখো এই যে আমার এবারে পুজো পাঠ কমপ্লিট, সকলকে আবির দান কমপ্লিট, মানে শাশুড়ি মা থেকে শুরু করে আমাদের যা দিদিভাই যতজন এসছে দেখো আমাদের বাড়িতে সবাইকে কিন্তু কপালে আবির পায়ে আবির দিয়ে প্রণাম করে নিয়েছি। এবারে দেখো এই তুলসী তলায় কাজটা সম্পন্ন করব। আর আমার থালায় আবির একেবারেই শেষ হয়ে গেছে। তো এই যে দেখো গুরুদেব বসে গিয়েছেন, আমাদের সকলকে নিয়ে উনি একটা কার্য সমাধান করবেন। তো চলো এবার একটু তোমাদের সাথে বলি কি কার্য সমাধান করছে। তো শ্বশুর বাড়িতে কেন আর বাপের বাড়িতে কেন বা যে কোনো তীর্থস্থানে বা যে কোনো পুজোর স্থানে যেখানেই যাই না কেন, তো ঠাকুরকে অঞ্জলি দেওয়ার আগে প্রথমেই ব্রাহ্মণরা বলে দেন যে হচ্ছে গুরু মন্ত্র জপ করতে। তো গুরু মন্ত্র জপ করার জন্য কিন্তু গুরুর কাছ থেকে দীক্ষা নিতে হয়, যেটা আমরা এখনো পর্যন্ত নিয়ে উঠতে পারিনি। তো এই কারণে গুরু মন্ত্র জানা নেই বলে সমস্ত তীর্থস্থানে বা যে কোনো জায়গায় পুজো বা অঞ্জলি দিতে গেলে হরে কৃষ্ণ নাম নিতে হয়। তো ভাবলাম যে একটুখানি গুরু মন্ত্রটা নেওয়া উচিত, বা যথেষ্ট বিয়ে যেহেতু হয়ে গিয়েছে তো এবার গুরু মন্ত্র নেওয়ার জন্য উপযুক্ত সময়। তো সে কারণেই হরিদ্বার থেকে বাবা তরণী বাবা তো এসেছিলেন আমাদেরকে গুরু দীক্ষা দেওয়ার জন্য। এখানে দেখো আমরা অনেকজন মিলেই গুরু দীক্ষা নিচ্ছি। গুরু দীক্ষা নিলে তো অন্তরের নাকি শুদ্ধিকরণ হয়, যেটা শুনেছি আমি, তো সেটাই তোমাদের সাথে বলছি। তো গুরু দীক্ষা নিলে যে হয় না হাতের জলের শুদ্ধিকরণ, কোনো ব্রাহ্মণ বা কোনো সন্ন্যাসী যদি আমাদের বাড়িতে আসে ওনার সেবা করার জন্য আমরা কিন্তু এই যে রান্না প্রস্তুত করতে পারি। তো সে কারণেই গুরু দীক্ষা নেওয়া। তো গুরু দীক্ষা শুধু ও কারণেই নেওয়া না, শুধু যে আত্মার শুদ্ধিকরণ বা যে মানে হাতের জলের শুদ্ধিকরণ, বা আমার হাতে কোনো সন্ন্যাসী বা কোনো ব্রাহ্মণ বা কোনো বৈষ্ণব মানে খেতে পারবে বা সেবা করতে পারবে সেটা নয়। এটা হচ্ছে কি বলতো, আমার যেটা মনে হয়, তো এই দীক্ষা নেওয়া মানে এই দীক্ষার একটা মন্ত্র রয়েছে, নির্দিষ্ট মন্ত্র রয়েছে যেটা সকলের কানে কানে দেওয়া হয়। সেই নির্দিষ্ট মন্ত্র সন্ধ্যা সকাল তুমি যদি পারো তাহলে হচ্ছে জপ করতে হবে 108 বার করে। তো এই জপ করা থেকে হয় না একটা মনের যে চঞ্চলতা, একটা অস্থিরতা, এটা কিন্তু কেটে যায়। এটা দীক্ষা না নিয়েও যদি আমরা কোনো ভগবানের নাম, শ্রীকৃষ্ণের নাম যদি আমরা প্রত্যেক দিন সন্ধ্যা সকাল যদি 108 বার করে নিই, তাহলেও কিন্তু আমাদের ওই যে চঞ্চল বা অস্থির মন বা মনের মধ্যে জমে থাকা কোনো কারোর প্রতি রাগ, হিংসা বা যাই হোক না কেন নিজের অহংকার, সেগুলো কিন্তু অনেকটা বেশি কেটে যায়। তো বিভিন্ন নিয়ম বা রিচুয়ালসের মধ্যে দিয়ে আমরা কমপ্লিট করলাম গুরু দীক্ষা নেওয়াটা। তারপরে দেখো এখানে সূর্যের দিকে মুখ করে আমাদের কিছু মন্ত্রপাঠ করতে হয়েছিল, ওই যে আছে না ওং জবা কুসুম, তো সেই মন্ত্র কিন্তু পাঠ করলাম। তারপরে গুরুদেবের কাছে ছিল কিছু হচ্ছে চাল। তো যে চালটা আমাদের বিভিন্ন প্রাণীর জন্য, মানে ওই যে হয় না যেগুলো আমরা পুষি না বাড়িতে, কাক, শালিক, সেই সমস্ত পাখি বা পিঁপড়ে, তো যে কোনো প্রাণী যেটার থেকে আমরা কোনো মানে উপকার পাবো না বা যার থেকে আমরা কিছু পাবো না, ঘরের পোষা মুরগিকে খেতে দিলে নয়। ঘরের পোষা মুরগিকে তো আমাদের নিয়ম বা নির্দিষ্ট নিয়ম অনুসারে তাকে যেহেতু পুষেছি, তার থেকে আমরা ডিম মাংস পাবো, তাকে তো আমার খেতে দিতেই হবে। তাছাড়াও যাদের কাছ থেকে আমরা কিছু পাবো না, যেমন কাক, শালিক বললামই, তাদের জন্য কিন্তু প্রত্যেক দিন এক মুঠো করে চাল হোক, ভাত হোক, মুড়ি হোক, যে কোনো একটা স্থানে গিয়ে রেখে দিয়ে আসতে হবে। তো তারা খেয়ে যে তৃপ্তিটা পাবে, তো সেই তৃপ্তি মানে ওই যে আত্মা বললামই, আত্মার শুদ্ধিকরণ সেটা কিন্তু সম্পন্ন হয়। তারপরে দেখো এখানে ছোট পুচকু চলে এসেছিল, এই যে সাথী, তো আমাকে রং দিতে। তারপরে চলো তোমাদের দাদা ভাইকে একটুখানি রং দেওয়া যাক। মোটামুটি রং খেলাটা কমপ্লিট করলাম একটুখানি আবির দিয়ে। ওরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল, আরও বাচ্চা কাচ্চা ছিল, তো সকলে মিলে আমাকে একটুখানি রং দিল, আমিও তাদেরকে দিলাম, তোমাদের দাদাভাইকেও দিলাম। তারপরে চলে আসলাম রান্নার কাছে। দেখেছো এখানে বিভিন্ন রকমের সবজি কিন্তু কাটা হচ্ছে, আজকে আমাদের বাড়িতে অনেকেই খাবে। তো যারা দীক্ষা নিয়েছে তারা তো রয়েইছে, আরও ছোট ছোট বাচ্চারা। তো সকলের জন্য গুরুদেবের কথা অনুযায়ী আজকে রান্না হচ্ছে খিচুড়ি ভোগ। খিচুড়ির সাথে হবে একটু বেগুন ভাজা আর একটুখানি পাঁপড় হতো, কিন্তু এত বেশি বেলা হয়ে গিয়েছে আর যেন
সময়ে সময়ে পেরে উঠছি না। এদিকে অপরাহ্নে খাওয়া কিন্তু গুরুদেবের, মানে অপরাহ্ন হয়ে গেলে গুরুদেব কিন্তু খাবেন না। তো সব দিক মাথায় রেখেই দেখো দুদিকে দুটো উনুনে দুটো কড়াই বসিয়ে দিয়ে একদম খিচুড়ির সবজিগুলো আগে ভেজে নিচ্ছি, তারপরে ডাল আর চালটা ভেজে জল দিয়ে দেবো। তো এমনিতেও খিচুড়ি করতে যে খুব বেশি সময় লাগে তা নয়, কিন্তু পরিমাণে আজকে যেহেতু অনেকটা বেশি হচ্ছে, এই যে কড়াইটা দেখতে পাচ্ছ বড় কড়াইটা, 2 কড়াই খিচুড়ি হবে। তো 2 কড়াই খিচুড়ি বানাতে তো অনেকটা বেশি সময়ও লাগবে। সমস্ত সবজি মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, এবারে দেখো বেগুনটা ভেজে নিচ্ছি। বেগুন ভাজা আর খিচুড়ি যেহেতু হবে, ভাবছিলাম একটু চাটনি পাঁপড়ও করব, কিন্তু দেখো এখন না ঘড়ির কাঁটাতে টাইম হয়ে গিয়েছে ওই যে 12টা মতন। আর আমাদের যেহেতু ওই যে গুরু দীক্ষাটা নিতেই না অনেকটা বেশি লেট হয়ে গিয়েছিল, তো ওই কারণে 12টা যেহেতু বেজে গিয়েছে, এই বেগুন ভেজে উঠে খিচুড়ি হতেই না সকলের খিদে পেয়ে যাবে। আর এমনিতেও গুরু দীক্ষা নিতে গেলে আমাদের সকাল থেকে না খেয়েই থাকতে হয়েছিল, না খেয়েই থেকেছি, এখনো পর্যন্ত না খাওয়াই রয়েছে। যেহেতু রান্না বান্না হয়নি, সকলেই না খেয়েছিল বাড়ির। আমি যেহেতু একটুখানি খিচুড়ি বানাই সবসময় বাড়িতে, আগে তো প্রায়ই বানাতাম, যারা একদম প্রথম দিকের ব্লগগুলো দেখেছো তারা জানবে। তো এখন না সেইভাবে আর খিচুড়ি বানানো হয় না। তো শাশুড়িমা বললো তুমিই বানাও খিচুড়িটা, এই গরমের মধ্যে ভাবো কতটা কষ্ট হয়। এত বেশি গরম পড়েছে কি বলবো, যেন মনে হচ্ছে একদম দমটা বেরিয়ে যাবে, হাঁসফাঁস হচ্ছে। আর তার উপরে নতুন শাড়িটা খুলে দিয়েছি, নতুন ব্লাউজটা আর খোলা হয়নি, সেইভাবেই রান্না করতে বসে গিয়েছি। তো রান্না করতে বসে গিয়েছি আর চেঞ্জ করিনি, কারণ কি বলতো, ওই যে গুরুদেব খাবেন যেহেতু, নাইটি টাইটি পরে রান্না করবো, সেজন্য শাড়ি পরেই একেবারে রান্না করছি। আর দেখো গলায়তে এই ওড়নাটা নিয়েছি, তোমরা আবার অন্য কিছু ভেবো না, প্রচন্ড ঘাম বেরোচ্ছে, এত বেশি ঘাম বেরোচ্ছে, একটু মোছার জন্য আমি দেখো গামছাটা গলায় থেকে এইভাবে নিয়েছি। তো আমার শাশুড়ি মা দেখেই বলছে যে তোমাকে পুরো বৈষ্ণবের মতন দেখাচ্ছে, মানে বৈষ্ণবী একদম পারফেক্ট মানাচ্ছে যে তুমি গুরুদেবের জন্য রান্না করছো। তো তেমন কোনো ব্যাপার না, আমার এত বেশি মুখ থেকে ঘাম বেরোয় না, প্রচুর কষ্ট হয়। তো ওই কারণে সবসময় তো শাড়ি দিয়ে মোছা যায় না, তো ওই জন্য দেখো ওড়নাটা আমি এইভাবে করে গলা দিয়ে পেঁচিয়ে নিয়েছি। ওইদিকে খিচুড়িতে দেওয়ার মতন সব সবজি ভাজা হয়ে গিয়েছে, কুমড়ো, আলু, বিনস, গাজর, টমেটো সব ভেজে একদম সুন্দর করে রেখে দিয়ে দেখো বেগুন ভাজাটাও এখানে হয়ে গিয়েছে, এই যে দেখেছো লম্বা লম্বা করে বেগুন ভেজে নিয়েছি। এবারে খিচুড়ির ডাল চালটা ভালো করে নেড়ে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে জল দিয়ে দেবো। সমস্ত সবজি টবজি সব ভাজা কমপ্লিট, আর খিচুড়িতে জল দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। এবার ফুটে আসার জন্য অপেক্ষা করতে হবে। দেখো এতে তো ধরবেই না, তো একদম কমিয়ে নিতে হবে। জল দেখেছো অনেক কম, কারণ খিচুড়িতে প্রচুর জল লাগে। 2টো পাত্রে দেবো, ওই দিকটায় কড়াইতে দেখো গরম জল হচ্ছে। আমি কিন্তু ভয়েস দিচ্ছি একদম পুরো খোলা আকাশের নিচে বসে, তো ওই কারণে তোমরা পাখিদের একটুখানি কিচিমিচি আওয়াজ শুনতে পাবে, যেহেতু বসন্ত ঋতু। আর পাখিরা, ফুলেরা, গাছেরা, মানে সবাই যেন আনন্দে খুশি আর আনন্দে ডগমগ। অবশেষে দেখো রান্নাবান্না কমপ্লিট করে উঠোনে দেখেছো আমাদের কত সুন্দর ছাওয়া থাকে। কারণ কি বলতো, ওই যে তোমাদের বলি না প্রচুর গাছ আমাদের চারিদিকে, ঘরের চারিদিকটা আম গাছ, দেখাবো করেও আর দেখানো হয়ে উঠছে না। তো ওই কারণে কি সুন্দর ছায়া পড়ে যায় উঠোনে। তো গুরুদেব বললেন যে উঠোনেই খাওয়া দাওয়া হবে সবাই মিলে একসঙ্গে। তো গুরুদেব চলে এসেছেন দেখো। তো এই যে সব বাচ্চাদের আগে বসিয়ে দিয়েছি, পাশের বাড়ির বাচ্চা কাচ্চা রয়েছে, এখনো অনেকে রয়েছে, ওরা না একটুখানি বাড়িতে গিয়েছে, আরও যারা দীক্ষা নিয়েছিল তো তারা একটু বাড়িতে গিয়েছে, তারা আসবে তারপরে খাওয়া দাওয়া করবে। তো গুরুদেবকে এখানে খেতে দিলাম, একটুখানি বলছে পরিমাণে বেশি হয়ে গিয়েছে, সে কারণে আবার একটুখানি দেখো কমিয়ে নিচ্ছি। ওইদিকে আমার দিদি শাশুড়ি রয়েছে, আমার শাশুড়ি মা, সবাইকে বসিয়ে দেবো, কারণ সকলেই সেই সকাল থেকে না খেয়েই রয়েছে একরকম। বাড়িতে একটা পুজো হলে বা বাড়িতে একটা অনুষ্ঠান হলে দেখবে সবাই না মানে হয় না মনের থেকে একটা আনন্দ বা তৃপ্তি, আমার তো ভীষণ ভালো লাগে, আমার শাশুড়ি মারও তাই ভীষণ এইসব দিকে উনি খুবই ভালোবাসেন আর কি এইগুলো। তো উনিও না খেয়ে আছেন সেই সকাল থেকে। তো দেখো শাশুড়িমাকেও বলছি যে তুমিও বসে পড়ো, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়াটা করে নাও, আর তোমাদের হয়ে গেলে তারপরে আমরা খেয়ে নেবো, কারণ দিতে তো হবে বলো। আমার কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে, গতকাল থেকে খাওয়া দাওয়া হয়নি যেহেতু, খুব খিদে পাচ্ছে। তো সে যাই হোক, আগে একদম গুরুদেবের খাওয়ার পরিবেশন করে সুন্দর করে খাইয়ে যত্ন করে তারপরে কিন্তু আমরা খেতে বসবো। আমরা বলতে আমি রয়েছি, আরও পাশের বাড়ি যে দিদিভাই দীক্ষা নিয়েছে সেও রয়েছে, আমার যা রয়েছে, মানে সবাই রয়েছি। আর এখানে দেখো সবাইকে বসিয়ে দিয়েছি, কি সুন্দর সবাই খাচ্ছে, এত ভালো লাগে না এইগুলো। হয় না একটা সারাদিনের পরে একটা চোখের শান্তি বা মনের তৃপ্তি। সত্যি বলছি, আমি যদি কিছু বানাই না সব সময়ের জন্য, আজকে বিয়ে হয়েছে বলে নয়, বিয়ের আগেও তাই, আমি অনেক কিছু বানাতে পারি, মানে বানাই আর কি, পারি বলবো না, চেষ্টা করি ফোন থেকেই। তো যে কিছু যাই কিছু বানাই না কেন, সবাইকে
সবাইকে পরিবেশন করে খাওয়াতে আমার ভীষণ ভালো লাগে, আমার ওতেই যেন আনন্দ। আমি নিজে কিন্তু একদমই খেতে পারি না। তো সে যাই হোক, সবাইকে খাইয়ে আমি ভীষণ খুশি। অবশেষে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, প্রচণ্ড কষ্ট, একটুখানি রেস্টও নিয়ে নিয়েছিলাম। আর সন্ধ্যেবেলা দেখো গুরুদেব বললেন যে একটুখানি বেগুনের চপ খাবেন, তো এই কারণে দেখো বেগুনের চপ আর এখানে কুমড়ো ফুলের চপটা বানিয়ে নিচ্ছি। চলো, আজকে সারাদিনটা আমার এভাবেই কাটলো। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। যারা প্রথমবার দেখছো ভিডিও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এই দিদিভাইকে একটু সাপোর্ট করো। চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।